আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনেয়ির পতন ঘটাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। সাবেক মার্কিন জেনারেলের চোখে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ২ বছর। রাশিয়া থেকে আসা ট্যাঙ্কার জাহাজ জব্দ করল ফ্রান্স। ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন। ফের যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র হামলা করলে ছাড়বে না ইরানও। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের সংবাদের শুরুতেই আমরা নজর দেব মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে, যেখানে খামেনির পতন বা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পটপরিবর্তনের জল্পনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি পেন্টাগন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং এর মধ্যে বিশেষ করে F-16 এবং A-10-এর মতো শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতনের কথা অফিসিয়ালি ঘোষণা করেনি, কিন্তু সমরবিদরা মনে করছেন এই বিপুল সমরাস্ত্র মোতায়েন শুধুমাত্র জলসীমা রক্ষা বা সাধারণ টহলের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর কথিত হয়রানি এবং জব্দের ঘটনার পর যুক্তরাষ্ট্র তাদের এই পদক্ষেপকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দাবি করছে। কিন্তু পর্দার আড়ালে অনেকেই মনে করছেন এটি ইরানের বর্তমান সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল। ওয়াশিংটন বারবার বলছে তারা এই অঞ্চলে সংঘাত চায় না, কিন্তু যুদ্ধবিমানের এই উপস্থিতি এবং পারস্য উপসাগরে রণতলের আনাগোনা ইরানের সামরিক বাহিনীকে সতর্কাবস্থায় থাকতে বাধ্য করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি কোনোভাবে এই স্নায়ুযুদ্ধ প্রত্যক্ষ সংঘাতে রূপ নেয়, তবে তা ইরানের প্রশাসনের জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। কারণ ইরানের অর্থনীতির ওপর এমনিতেই নিষেধাজ্ঞার পাহাড় চেপে আছে। তার ওপর যদি সরাসরি যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঝুঁকি তৈরি হয়, তবে তা দেশটির অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে আরও উস্কে দিতে পারে। তবে ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা বিদেশি শক্তির এই উপস্থিতি বা হুমকিকে ভয় পায় না এবং তাদের আকাশসীমা বা সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেবে। এবার দৃষ্টি ফেরানো যাক পূর্ব ইউরোপের দিকে, যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গড়িয়েছে ৩য় বছরে এবং এই দীর্ঘ ২ বছরের সংঘাত নিয়ে সাবেক এক মার্কিন জেনারেলের বিশ্লেষণ পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। নামকরা সেই সাবেক মার্কিন জেনারেল এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক কমান্ডার বেন হজেস বা তার মতো অভিজ্ঞ সমরবিদরা যুদ্ধের এই ২ বছরের মূল্যায়ন করতে গিয়ে চমকপ্রদ কিছু তথ্য সামনে এনেছেন, যা আমাদের জানা দরকার। তিনি মনে করেন, রাশিয়া যে উদ্দেশ্যে এই অভিযান শুরু করেছিল, অর্থাৎ কিয়েভ দখল করা এবং দ্রুত ইউক্রেনকে নতজানু করা, সেই মূল লক্ষ্যে তারা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু যুদ্ধের ধরন এখন পুরোপুরি বদলে গেছে এবং এটি একটি দীর্ঘমেয়াদী অ্যাট্রিবিউশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। জেনারেলের মতে, প্রথম বছরে ইউক্রেন তাদের সাহসিকতা এবং পশ্চাৎমেদের দেওয়া জ্যাভলিন বা হিমার্সের মতো অস্ত্রের সাহায্যে রুশ বাহিনীকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছিল, কিন্তু দ্বিতীয় বছরে এসে দেখা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্র এখন স্থির হয়ে গেছে এবং দুই পক্ষই এখন ট্রেঞ্চ বা পরিখার যুদ্ধে লিপ্ত হয়েছে, যা অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। তিনি সতর্ক করেছেন যে রাশিয়ার জনবল এবং অস্ত্রের ভাণ্ডার বিশাল, তাই ইউক্রেন যদি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার মিসাইল সরবরাহে পশ্চাৎমেদের কাছ থেকে নিরবিচ্ছিন্ন সহায়তা না পায়, তবে আগামী দিনগুলোতে তাদের জন্য টিকে থাকা কঠিন হতে পারে। তার বিশ্লেষণে আরও উঠে এসেছে যে এই ২ বছরে রাশিয়ার অর্থনীতি নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হলেও তারা যুদ্ধ অর্থনীতি বা ওয়ার ইকোনমি চালু করে নিজেদের টিকিয়ে রেখেছে। অন্যদিকে ইউক্রেন পুরোপুরি বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবারের খবরটি সমুদ্রপথের উত্তেজনা নিয়ে, যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি তেলের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে আসা একটি বিশাল ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ফ্রান্স। ঘটনাটি ঘটেছে ইংলিশ চ্যানেলে, যেখানে ফরাসি নৌবাহিনী রাশিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে আটক করেছে।
এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপ ও রাশিয়ার মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ফরাসি কর্তৃপক্ষের দাবি, ইউরোপীয় ইউনিয়নের বা ইইউ এর নিষেধাজ্ঞার তালিকাভুক্ত একটি কোম্পানির সঙ্গে এই জাহাজটির সংযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেই সন্দেহের ভিত্তিতেই তারা আন্তর্জাতিক জলসীমার আইন মেনেই জাহাজটিকে থামিয়ে ফরাসি উপকূলে নিয়ে গেছে। আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মূল লক্ষ্য হল রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি থেকে আয় কমিয়ে তাদের যুদ্ধ করার সক্ষমতা নষ্ট করা। এই জাহাজ আটকের ঘটনাটি সেই অর্থনৈতিক যুদ্ধেরই একটি প্রত্যক্ষ রূপ, কারণ এর আগেও বহুবার নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে বিভিন্ন জাহাজকে সতর্ক করা হয়েছে, কিন্তু সরাসরি এভাবে বড় কোনো ট্যাঙ্কার আটক করার ঘটনা বিরল এবং এটি মস্কোর জন্য একটি বড় ধাক্কা। জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জাহাজের নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে যে তারা আসলেই কোনো নিষিদ্ধ পণ্য বহন করছিল কিনা বা নিষিদ্ধ কোনো কোম্পানির মালিকানাধীন কিনা। অন্যদিকে রাশিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্যারিসে অবস্থিত রুশ দূতাবাস অবিলম্বে ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। তারা দাবি করছে যে এই আটকাদেশ সম্পূর্ণ অবৈধ এবং এটি মুক্ত বাণিজ্যের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সংবাদের শেষ অংশে আমরা ফিরে আসব মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে, যেখানে ফের যুদ্ধের দামাম্মা বাজছে এবং যুক্তরাষ্ট্র যদি হামলা করে তবে ইরানও যে হাত গুটিয়ে বসে থাকবে না সেই হুঁশিয়ারি আবারও স্পষ্ট করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জর্ডান, সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটির উপর ড্রোন হামলার পর ওয়াশিংটন যখন প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে, ঠিক তখনই তেহরান থেকে এই কঠোর বার্তা এসেছে। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু যদি যুক্তরাষ্ট্রের কোনো হঠকারী সিদ্ধান্তে ইরানের মাটি বা তাদের স্বার্থে আঘাত লাগে তবে তারা তাৎক্ষণিক এবং অনুশোচনামূলক জবাব দেবে। এই উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে ইরানের সমর্থনপুষ্ট বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীগুলোই মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে এবং মার্কিন সেনাদের জীবন বিপন্ন করছে, তাই তারা নিজেদের আত্মরক্ষার অধিকার হিসাবে এই গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরান বলছে এই গোষ্ঠীগুলো স্বাধীনভাবে কাজ করে এবং তাদের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইরানকে টার্গেট করে তবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। এই পরিস্থিতিকে টিট ফর ট্যাট বা পাল্টাপাল্টি হামলার চক্র বলা হচ্ছে, যেখানে কূটনীতির পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বিশ্বের পরাশক্তিগুলোর এই মুখোমুখি অবস্থানে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ, বিশেষ করে গাজা, ইয়েমেন এবং সিরিয়ার পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ছে। সংবাদের শেষ অংশে আমরা ফিরে আসব মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে, যেখানে ফের যুদ্ধের দামাম্মা বাজছে এবং যুক্তরাষ্ট্র যদি হামলা করে তবে ইরানও যে হাত গুটিয়ে বসে থাকবে না সেই হুঁশিয়ারি আবারও স্পষ্ট করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জর্ডান, সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটির উপর ড্রোন হামলার পর ওয়াশিংটন যখন প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে, ঠিক তখনই তেহরান থেকে এই কঠোর বার্তা এসেছে। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু যদি যুক্তরাষ্ট্রের কোনো হঠকারী সিদ্ধান্তে ইরানের মাটি বা তাদের স্বার্থে আঘাত লাগে তবে তারা তাৎক্ষণিক এবং অনুশোচনামূলক জবাব দেবে। এই উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে ইরানের সমর্থনপুষ্ট বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীগুলোই মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে এবং মার্কিন সেনাদের জীবন বিপন্ন করছে, তাই তারা নিজেদের আত্মরক্ষার অধিকার হিসাবে এই গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরান বলছে এই গোষ্ঠীগুলো স্বাধীনভাবে কাজ করে এবং তাদের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইরানকে টার্গেট করে তবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। এই পরিস্থিতিকে টিট ফর ট্যাট বা পাল্টাপাল্টি হামলার চক্র বলা হচ্ছে, যেখানে কূটনীতির পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বিশ্বের পরাশক্তিগুলোর এই মুখোমুখি অবস্থানে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ, বিশেষ করে গাজা, ইয়েমেন এবং সিরিয়ার পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ছে।